আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন লং মেলন, কাকড়ি বা কাকুর চাষের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত, এবং এই বীজ আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা চাইলে বীজ অর্ডার করতে পারবেন। সুপ্রিয় দর্শক, লং মেলন বা কাকুর চাষ কিভাবে করতে হবে বিস্তারিত দেখানো হয়েছে এই ভিডিওতে। যেমন বীজ থেকে কিভাবে আপনি চারা তৈরি করবেন, সেই চারা মাটিতে কিভাবে রোপণ করবেন, এবং টবেও আপনারা এটিকে খুব সহজেই চাষ করতে পারবেন। ফল হারভেস্ট করা পর্যন্ত ভিডিওর আপডেট দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, কাকুর একটি মেলন জাতীয় ফল এবং খেতে অবিকল শশার মতো, এবং এই কাকুর আপনিও চাষ করতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, কাকুরের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমি টিস্যু পেপার ব্যবহার করছি এবং টিস্যু পেপারটিকে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার পরে এটিতে পানি প্রয়োগ করতে হবে। যতটুকু পানি প্রয়োজন ততটুকুই প্রয়োগ করবেন, যেন খুব বেশি শুকনা না থাকে এবং খুব বেশি যেন ভিজাও না থাকে। যদি পানি বেশি হয়ে যায় তাহলে চেপে বার করে দিতে হবে। এরপর আমি একটা এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করছি এই বীজগুলি জার্মিনেশন করার জন্য। তারপর এটিকে ছায়া জায়গা 5 থেকে 7 দিনের জন্য রেখে দেব। বন্ধুরা, 5 থেকে 7 দিন পর বীজগুলি জার্মিনেশন হয়ে যাবে এবং জার্মিনেশন করা বীজগুলি রোপণ করার জন্য আমি 1 টাইম চায়ের কাপ ব্যবহার করছি। মাটি হিসেবে আমি সমপরিমাণ জৈব সার এবং সমপরিমাণ মাটি চেলে নিয়েছি, এটাকেই আমি ব্যবহার করছি। আপনারাও এই মিডিয়াটা ব্যবহার করবেন, সবচেয়ে ভালো চারা তৈরি হবে। এবং বন্ধুরা, কন্টেইনারটা খোলার পরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন শিকড় বার হয়ে গেছে এবং এর ভিতরের বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে। আমি এই বীজগুলিকে রোপণ করব 1 টাইম চায়ের কাপে। রোপণ করার জন্য আমি একটা বীজ উঠিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই বীজ থেকে অনেক বড় একটি শিকড় বার হচ্ছে। বীজটি জার্মিনেশন হয়ে গেছে এবং এটিকে আমি রোপণ করে দেব। লম্বা যে শিকড়টা দেখতে পাচ্ছেন, এটা মাটির নিচে দিতে হবে। প্রয়োজনে আপনারা একটা কাঠি ব্যবহার করতে পারেন এবং বীজের উপরের অংশটা অবশ্যই উপরের দিকে রাখতে হবে, তাহলে শিকড়টা মাটির নিচে চলে যাবে এবং কাণ্ড এবং পাতাটা উপরের দিকে চলে আসবে। এইভাবে রোপণ করতে হবে এবং আপনি চাইলে সামান্য মাটি ঢেলে নেওয়ার পর বীজটি দিয়ে দিতে পারেন। তারপরে মাটি ভরাট করে দিতে হবে। এই পদ্ধতিতে যদি চারা রোপণ করা হয় তাহলে এটা গাছে পরিণত হবে এবং সবচেয়ে ভালো গাছ হবে। আমি এই বীজটি রোপণ করে নিয়েছি। এরপরে বন্ধুরা, আমি একটা থালা ব্যবহার করছি। এই থালার উপরে আমি এই গ্লাসগুলোকে বসিয়ে নেব। তারপরে সম্পূর্ণ মাটি ভরাট করে দেব, কারণ যদি এই পদ্ধতিতে আমি চারাগুলি বড় করে তুলি তাহলে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এই পদ্ধতিতে আমি ভরাট করে নিয়েছি। তারপরে কাপে আমি কোনো রকমে পানি প্রয়োগ করব না। আশপাশ দিয়ে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দেব। খুব বেশি পানি প্রয়োগ করা যাবে না, যেন আশেপাশে যে মাটি আছে সেটা কাদা হয়ে যায়, এটাই যথেষ্ট হবে। তাহলে আপনি কাপের ভিতরের মাটিটা পানি শোষণ করে নেবে। ঠিক এই পদ্ধতিতে পানি প্রয়োগ করতে হবে এবং নিচ দিয়ে পানি উপরে চলে আসবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চারাগুলি অনেকটাই বড় হয়ে গেছে এবং 3টি চারা বার হয়নি, সেই 3টি চারা মুরগিতে নষ্ট করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই চারাগুলিকে রোপণ করার জন্য আমি বড় একটা গর্ত করে নিয়েছি এবং এর ভিতরে আমি গোবর সার প্রয়োগ করেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপর গোবর সারটিকে গর্তের মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আশেপাশেও ছড়িয়ে দিতে হবে। এর উপরে যদি গাছ রোপণ করা হয় তাহলে খুবই ভালো হবে। শসা বা মেলন জাতীয় যে কোনো গাছ রোপণ করার আগে যদি এই কাজটা করা হয় তাহলে খুবই ভালো হবে। একটা গর্তে আপনারা 2 থেকে 3 কেজি গোবর সার প্রয়োগ করতে পারেন। তারপরে গর্তের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এখান থেকে আমি চারা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটাতে আমি 2 দিন পানি প্রয়োগ করেছি, কিন্তু চারাগুলি বেশ বড় হয়ে গেছে। এবার আমি এই চারাকে রোপণ করব। রোপণ করার আগে অবশ্যই 1 টাইম চায়ের এই কাপটাকে খুলে নিতে হবে। এর একটা জোড়ের মুখ থাকে, এখান থেকে এই কাপটি খুব সহজেই খুলে নেওয়া যায়। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে এবং চারাটি খুবই ভালো হয়েছে। এই চারা বসালে কখনোই মরবে না। আপনারা এই পদ্ধতিতে চারা তৈরি করতে পারেন। এবার এই চারাটিকে রোপণ করব, এজন্য আমি ছোট একটা গর্ত করে নিচ্ছি। এই গর্তের ভিতরে চারাটিকে দিয়ে পাশ দিয়ে মাটি এইভাবে দিয়ে দিতে হবে।
তারপরে সামান্য একটু চেপে বসিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে আপনারা চারা রোপণ করতে পারেন, তাহলে খুব বেশি ভালো হবে। একে একে সব চারাগুলিকেই আমি রোপণ করে নেব এবং একটি মাদাতে 3টির বেশি চারা রোপণ করবেন না। 3টি চারা রোপণ করলে সবচেয়ে ভালো হয় এবং 3টি চারা আমি এখানে রোপণ করছি। 3টি চারা রোপণ করা হয়ে গেছে। এরপরে আমি চারা রোপণ করার জন্য যে সার মাটি ব্যবহার করেছিলাম সেটাকে আমি ছিটিয়ে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে। আপনি যদি জৈব সার প্রয়োগ করেন তাহলে রাসায়নিক সার দেওয়ার তেমন একটা প্রয়োজন হবে না। এরপরে আমি এটাতে পানি প্রয়োগ করে দেব। মাটি যদি শুকনা থাকে তাহলে বেশি পরিমাণে পানি প্রয়োগ করতে হবে এবং মাটি যদি ভিজা থাকে তাহলে কম পরিমাণে পানি প্রয়োগ করতে হবে এবং প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে কঞ্চি পুঁতে দেবেন। এই কঞ্চি বেয়ে গাছটি উপরে উঠবে, এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি প্রয়োজনে মাচা তৈরি করতে পারেন। সুপ্রিয় দর্শক, গাছ রোপণ করার 30 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটি অনেকটাই বড় হয়ে গেছে এবং গাছটিতে ইতিমধ্যে ফুল চলে এসেছে, যা পরবর্তীতে ফলে পরিণত হবে। এখানে একটা স্ত্রী ফুল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। স্ত্রী ফুলের নিচে সর্বদা ফল থাকে, এটা দেখেই স্ত্রী ফুল চেনা যায়। এবং এই 30 দিনের মধ্যে আমি শুধুমাত্র পানি প্রয়োগ করেছি, তাছাড়া কোনো সার প্রয়োগ করিনি। আপনারা ডিএপি এবং ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন, কিন্তু এটাতে আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি। এবং 40 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন এটিতে অনেকগুলি স্ত্রী ফুল চলে এসেছে। বন্ধুরা, স্ত্রী ফুলকে পরাগায়ন করা যায়। স্ত্রী ফুল পরাগায়ন করার জন্য অবশ্যই পুরুষ ফুল তুলে নিতে হবে। আমি একটা পুরুষ ফুল তুলে নিচ্ছি। পুরুষ ফুলের ভিতরে আছে পুংরেণু বা পরাগ। এই পরাগ দিয়ে স্ত্রী ফুলকে নিষিক্ত করতে হবে, তাহলে ফুলটা ফলে পরিণত হবে। এই পুংদণ্ডটা দিয়ে স্ত্রী ফুলের গর্ভাশয়ে আলতোভাবে বুলিয়ে দিলেই স্ত্রী ফুলটি নিষিক্ত হয়ে যাবে এবং এটি ফলে পরিণত হবে, যা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এবং বন্ধুরা, একটা পুংদণ্ড দিয়ে 5 থেকে 6টি স্ত্রী ফুলকে নিষিক্ত করা যায়। পুরুষ ফুল বেশি থাকায় আমি একটা ব্যবহার করছি। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন ফুলটি ফলে পরিণত হয়ে গেছে এবং ফলটি ধীরে ধীরে বড় হচ্ছে। পরিপক্ক লং মেলন 1.5 থেকে 2 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, এর চেয়েও অধিক লম্বা হতে পারে। এবং এই লং মেলনের 2টি ভ্যারাইটি আছে, একটা সবুজ এবং একটা সাদা। আমি এখানে সাদাটা ব্যবহার করছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই ফলটি খেতে অবিকল শশার মতো, কিন্তু আপনি যদি দীর্ঘদিন রেখে তারপরে এই ফলটি খান তাহলে এর ভিতরের অংশটা টক লাগবে এবং উপরের অংশটা শশার মতো লাগবে, কিন্তু কচি অবস্থায় খেলে সবচেয়ে ভালো লাগে এবং অবিকল শশার মতো লাগে। আপনি অবশ্যই এটি বাড়ি একবার হলেও চাষ করবেন এবং ছাদ বাগানে বা টবে খুব সহজেই এটিকে চাষ করা যায়। সুপ্রিয় দর্শক, এই ফলটি পরিপক্ক হয়ে গেছে। এবার আমি এই ফলটিকে হারভেস্ট করব। আমি একটা চাকু দিয়ে এই বোটাটিকে কেটে নেব এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফলটি অনেকটাই বড় হয়ে গেছে এবং অনেকটা মোটা হয়েছে। এই ফলটির ওজন 400 থেকে 500 গ্রাম। এবং আপনার মনে কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।